এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আদ্রিতা এসব ভেবে খানিক অন্যমনস্ক হলে তার মন ঘুর প্রতিবাদের সুরে জানায় তারা দুজন স্বামী স্ত্রী। তাকে এখানে দেখলে কার বা কি বলার থাকতে পারে। মনের সংকেতকে জুৎসই মনে হয় আদ্রিতার। তবু আর বিলম্ব না করে গা থেকে কম্বল সরিয়ে জামা ঠিকঠাক করে সে বিছানা ছাড়ে। তারপর দরজা কিঞ্চিত ফাঁক করে উকি দিয়ে দোতলায় কাউকে দেখতে না পেয়ে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে। গোসল শেষে ভেজা চুলগুলো ভালোভাবে মুছে পিঠে ছেড়ে রেখেছে আদ্রিতা। নিচে যেতে আজ বড্ড লজ্জা করছে তার। আবার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই না চাইতেও এখন যেতে হবে তাকে। আয়নায় নিজস্ব প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ অনিমেষ নেত্রে চেয়ে থাকলে তার গলার কাছটায় আদিবের দেওয়া ভালোবাসার চিহ্নটা নজরে পড়ে। আদ্রিতাতে কুণ্ঠিত হয়ে ঢুক গিলে নজর সরায়। বদলুকটা একদম স্ট্যাম্প মেরে দিয়েছে। আর কিছু না ভেবে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে মাথায় ওড়না চাপায় আদ্রিতা। তারপর নববধূর ন্যায় ঠোঁট কামড়ে লাজুক হেসে রুম ছেড়ে ডাইনিং রুমে পৌঁছায়। আদ্রিতা ডাইনিং টেবিলে এসে শুধু মৌমিকে দেখতে পেল। বেচারি চেয়ারে পা তুলে ধীরে সুস্থে খাচ্ছে। বাড়ির আর কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে। আদ্রিতা যেন এতে হাফ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটজলদি মৌমির সামনের চেয়ারটাতে এসে বসে পড়ল। নিজের প্লেটে রুটি সবজি নিতে গিয়ে খেয়াল করলো সিদ্ধ ডিম ও দুধও রাখা আছে তার জন্য। আদ্রিতা তড়িৎ খেতে শুরু করলো। প্রচণ্ড খিদে পেয়েছে তার। মৌ আপাতত একটু আনবো না। খাওয়ার ফাঁকে ফোনে কিছু একটা করছে সে। আদ্রিতা তা খেয়াল করে সরল মনে শুধায়, প্রেমিকের সাথে আলাপ হচ্ছে বুঝি? মৌমি হাঁক চোখে তাকায়। আমতামতা করে বলে, আমার প্রেমিক কোত্থেকে এলো? আদ্রিতা মৃদু হাসে কেবল, তবে কিছু বলে না। প্রসঙ্গ পাল্টে ভ্রু কুঞ্চন করে বলে, আপুরা কোথায়? ভার্সিটি গেছে। তোর ক্লাস নেই? আছে, তবে ফাঁকি দিয়েছি আজ। আদ্রিতা মৃদু শ্বাস ছেড়ে ফের খাওয়াই মন দেয়। মমি প্রায়শই ক্লাস মিস দেয়। আর নতুন কি? মমির দৃষ্টি হঠাৎ স্থির হয়। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আদ্রিতার লাবণ্যময় মুখপানে। তারপর আনমনে বলে উঠে, তোকে আজ একটু অন্যরকম লাগছে আদ্রিতা। আগের চেয়েও মুখে গ্লো এসেছে দ্বিগুণ। মনের থেকে এহেন প্রশংসা বাক্য শুনে আদ্রিতা যেন ভিমরি খায়। গলায় খাবার আটকে আসলে ত্রস্ত পানি খেয়ে সে নিজেকে ধাতস্থ করে নেয় কোনো রকমে। অতপর রয়ে শুয়ে শুধায়, অন্যরকম মানে? মমি ঠুটে এবার দুষ্টু হাসিরা ভিড় করে। আদ্রিতার প্রশ্নে সে চোখ নাচিয়ে জানায়, আমার ভাইয়ার থেকে আদর পেয়েছিস বুঝি, এই জন্যই। মমি আর বাকি কথা শেষ করতে পারে না, তার আগে সেখানে উপস্থিত হন আফসানা। যদিও তিনি তাদের কথাবার্তার একাংশ শুনেননি, তবু আদ্রিতার ভীষণ অস্বস্তি হয়। লজ্জায় মুখে লালিমা আভা ছড়ায়। মমি কি বলল মাত্র? আফসানা এসে চেয়ারে বসে এক গ্লাস পানি খেলেন। তারপর যাবার আগে আদ্রিতার মুখে পানি চেয়ে কোমল সরে বলে গেলেন, নাস্তা শেষ করে আমার রুমে আসিস। আদ্রিতা কেবল মাথা নেড়ে সায় জানালো। মমি তাকে আর না জ্বালিয়ে পুনরায় ফোনে মগ্ন হলো। আদ্রিতার বুক দুরু দুরু কাঁপছে হুট করে। মনে দুশ্চিন্তারা ওকে ঝুঁকি দিচ্ছে। বড় মা তাকে হঠাৎ নিজের রুমে কেন ডাকলেন? তিনি একান্তে কি কথা বলতে চায় তার সাথে? মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত। ভীষণ অদ্ভুতরে কায়দায় তাদের জীবন অতিবাহিত হয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে তাদের স্থায়ী ঠিকানা বলতে কিছু থাকে না। জন্মের পর মুহূর্তে থেকে যে বাড়িটাকে নিজের বাড়ি তারা ভেবে আসে, সে বাড়িটাতেই একদিন মেহমান স্বরূপ বেড়াতে আসতে হয় তাদের। দীর্ঘদিনের চেনা সেই বাড়িটা ফেলে পাড়ি জমাতে হয় এক নতুন সংসারে, এক নতুন বাসগৃহে। কেউ সেই নব্য বাসগৃহে সুখে ঠিকানা পায়, কেউ বা সেখানে অবহেলিত থেকে বাকি জীবনটা পার করে। কি চরম বাস্তবতা! এসব ভেবে আদ্রিতার বুক ছেড়ে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। মৌমি আজ এ বাড়ির মেয়ে, কিন্তু বিয়ে হলে তারাও তো সেই তথাকথিত নিয়ম অনুসারে পাড়ি জমাবে অন্য সংসারে। দিনকে দিন বাবার বাড়ির সঙ্গে দূরত্ব বাড়বে। একসময় স্বামীর বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে নিত্যদিন অতিবাহিত হবে সেখানে। কিন্তু তার বেলায় এসব কিছুই হবে না। তার বাবার বাড়ি যেটা, শ্বশুর বাড়িও সেটা। কয়টা মেয়ের ভাগ্যে নিজের বাবা মায়ের সংস্পর্শে শেষ নিঃশ্বাসের আগ অবধি থাকার সৌভাগ্যটা হয়? হয়তো কিছু সংখ্যক। সেই কিছু সংখ্যক ভাগ্যবতীদের মধ্যেও আদ্রিতা নিজেও পড়েছে। চক্ষুর সম্মুখে দায়িত্ববান পিতা ও মমতাময়ী মাকে সবসময় দেখার সৌভাগ্য সবার থাকে কি? আদ্রিতার সেই সৌভাগ্য আছে। নিজের বিয়ের পর থেকে নিয়ে সহস্রাধিকবার সৃষ্টিকর্তার নিকট আদ্রিতার শুকরিয়া জানানো শেষ।
তার বাবা মাও কম খুশি নয়। তারা মুখে সেটা প্রকাশ না করলেও তাদের অভিব্যক্তি দেখে সেই খুশির পরিমাণটুকু আন্দাজ করা যায়। আদ্রিতা কিছুক্ষণ আগেই তার বড় মার রুমে এসেছে। সেখানে আসা মাত্র সে অবাক নয়নে চেয়ে আছে। তার বড় মার বিছানায় তার মা ও মেজে চাচি বহু সংখ্যক নতুন শাড়ির পসরা নিয়ে বসেছে। আফসানা উঠে এসে সেখানে এসে বসে আদ্রিতাকেও টেনে নিজের পাশে বসিয়ে দেন। আদ্রিতা গোল গোল নয়নে শাড়িগুলো দেখে গেল। আফসানা আলতো হেসে জানালেন, এই সবগুলো শাড়ি তোর? এতদিন আমার ছেলের বউয়ের জন্য একটা একটা করে শাড়ি কিনে জমিয়েছি, দেখ তো পছন্দ হয় কি না। আদ্রিতা বিস্মিত নেত্রে চেয়ে থাকে বড়মার দিকে। সে ভেবেছিল আফসানা কি না কি জন্য একাকি ডেকেছে তাকে। ভীষণ ঘাবড়ে গিয়েছিল সে তখন, কিন্তু এখন ডাকার কারণটা জানতে পেরে তার মন প্রফুল্লিত হয়ে ওঠে নিমিষেই। শাড়িগুলো উল্টে পাল্টে দেখাকালীন তার মায়ের অভিব্যক্তি দেখতেও ভুলে না। এই যে আফসানা ক্ষণে ক্ষণে তার মাথায় হাত বুলাচ্ছেন, থুতনি চেপে এটা সেটা বলছেন, সেসব তিনি মুগ্ধ নজরে দেখছেন। মেয়ের সুখ মানে ওনারও সুখ। আদ্রিতা তা বুঝে। শাড়িগুলো খুব পছন্দ হয়েছে আদ্রিতার। সেই কথাটা আফসানাকে এক পর্যায়ে উচ্ছ্বসিত হয়ে জানালে তিনি স্মিত হাস্যে বলেন, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবার শাড়িগুলো নিয়ে নিজের আলমারিতে গুছিয়ে রাখিস। কাল তোকে আমি শাড়ি পরিয়ে দিব, ঠিক আছে? আদ্রিতা ঠোঁট এলিয়ে হেসে সায় জানায়। মরিয়মের মধ্যে আদ্রিতার দিকে চেয়ে বলে উঠেন, এখন থেকে শাড়ি পরার অভ্যেস করিস আদ্রিতা। বিয়ের পর কিন্তু মাঝে মধ্যে মেয়েদের শাড়ি পরতে হয়। মরিয়মের কথায় আদ্রিতা স্মিত হেসে মাথা নাড়ায়। তার সে মিষ্টি হাসির পানে আফসানা বিমুগ্ধ নয়নে চেয়ে থাকেন অপলক। মেয়েটার হাতে এখনই শাড়িগুলো গোছিয়ে দেবার ভাবনা ছিল না ওনার। তাদের যেহেতু বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি, তাই ভেবেছিলেন থাক না এখন সে এবারের মেয়ের মতো, অনুষ্ঠানের পর না হয় একে একে সব হবে। কিন্তু আজ সকালের পর থেকে তার ভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছে। দুই যাকে সবকিছু জানিয়ে রাখলেও নিজের স্বামীকে এখন জানানো বাকি। বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের, তাহলে ছেলে মেয়ে দুটোকে আর দূরে সরিয়ে লাভ কি? আজ আসুক আদিবের বাবা, এ নিয়ে ওনার সঙ্গে বিস্তর আলোচনা করবেন তিনি। ভালোভাবে বিয়ের অনুষ্ঠানটা শুধু মিটে যাক, তাহলে তিনি পুরোপুরি নিশ্চিন্ত হবেন। সবে মাত্র একটা মিটিং সেরে নিজ অফিস কক্ষে এসে বসেছে তাহির। আজ সকালে তার ঘুম ভেঙেছে এক মন ভালো করার সংবাদ শুনে। তার সঙ্গে দিবার বিয়ে দিতে রাজি হয়েছে মেয়ের পরিবার, যা আজ সকালে ফোন কলের মাধ্যমে জানিয়েছে তার বাবাকে। গতকাল থেকে এই নিয়ে ভীষণ টেনশনে ছিল সে, বিশেষ করে দীপ্তর জন্য। সে টেনশনে অস্থির হয়েই কাল নিজের বন্ধুদেরও রাত পর্যন্ত আটকে রেখেছিল সে। অথচ রাতে মেয়ের বাড়ি থেকে ফোন দেয়নি, দিয়েছে সকালের দিকে। তবে যাই হোক, বিয়েতে যে তারা সম্মতি দিয়েছে এতই খুশি সে। চেয়ারে গা এলিয়ে টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিল তাহির। বন্ধুদের বিয়ের ব্যাপারটা জানানো হয়েছে অবশ্য, তবু আদিবের সঙ্গে এক্সট্রা কিছু কথা বলার জন্য তার নাম্বারে ডায়াল করে ফোন কানে চাপল সে। কিছুক্ষণের মাঝে রিসিভ হলে তাহির গলা ছিঁড়ে বলল, ব্যস্ত আছিস? ওপাশ থেকে গম্ভীর মুখের জবাব এলো, না, বল। তাহির এবার সোজা হয়ে বসে রয়ে শুয়ে বলল, দিবার ভাই কেমনে মত দিল বিয়েতে তা আমার বুঝে আসছে না দোস্ত। ওই কাল যেমনি আমার দেখছিল তাতে তো অশুভ কিছু টের পাইছিলাম আমি। শালা হঠাৎ পোল্টি খেলো কেমনে? আদিব অধর বাকিয়ে হাসলো তাহিরের কথায়। তারপর রাগ ঢাক না রেখে স্পষ্ট জবাবে বলল, দিবার ভাইকে কাল আমি কল দিয়েছিলাম। সে অবশ্য তোদের বিয়েতে রাজি ছিল না, তবে আমি সবকিছু বুঝিয়ে বলাতে পরে মত দিয়েছে। তাহির যেন আসমান থেকে খসে পড়ল। এমন হাব হাব করে অবাকের সুরে বলল, কি বলিস? কখন ফোন দিয়েছিলি তুই? ওই শালা রাজি ছিল না? আদিব এবার শান্ত মেজাজে বলল, কাল রাতে বাড়ি ফেরার সময় দিবার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিয়েছিলাম। আর এখন দীপ্তকে শালা নয় সম্বন্ধী ডাক। রাখছি, একটু পর প্রেজেন্টেশন আছে আমার। আদিব কল কাটলে তাহির হতভম্ব হয়ে কিছুক্ষণ স্থির বসে রয়। আদিব গম্ভীর মেজাজে হলে কি হবে, সে বন্ধুদের মন বোঝে। তাহির সত্যি কাল খুব অস্থিরতায় ভুগছিল, শান্তি পাচ্ছিল না মনে কোনোভাবেই। সেই উচাটনতা সে তখন ভাষায় প্রকাশ না করলেও আদিব তার মনের অস্থিরতা বুঝে কি সুন্দর আগোচরে তার সম্বন্ধীকে রাজি করে নিল। এমন নিঃস্বার্থ বন্ধু কজনের হয়?
তাদের বন্ধুত্বের মাঝে স্বার্থ শব্দটা কখনো ঢুকেনি বলে আজও তারা সেই স্কুল লাইফের মতো হাস্যোজ্জ্বল। এখনো বাচ্চাদের মতো খুনসুটি করে তারা। 5 জন একত্রিত হলে হাসি আমোদে এক সুন্দর সময় কাটায়। কখনো মুখে প্রকাশ না করলেও তারা যে একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই বুঝে। আফসানা আজ সকাল থেকে আদিবের বাবার ফেরার অপেক্ষা করছিলেন। কিছু জরুরি কথা বলবেন তিনি। তার সেই অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা 7:30টায়। শফিক রহমান অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছেন ভাইদের সঙ্গে। অতঃপর বিশ্রামের উদ্দেশ্যে নিজ কামরা এলে আফসানাও তার পিছু পিছু রুমে আসেন। দরজাটা ফিরিয়ে এগিয়ে যান বিছানার দিকে। শফিক সাহেব সবে মাত্র শুয়েছিলেন। আফসানাকে এগিয়ে আসতে দেখে সন্দিগ্ধ নজরে তাকান। আফসানা সে দৃষ্টি তোয়াক্কা না করে স্বামীর পাশে এসে বসেন। কোমল গলায় বলেন, একটা কথা বলার ছিল। আফসানার অভিব্যক্তি আজ একটু অন্যরকম। তার মাঝে একটা গুমট ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা আপাত দৃষ্টিতে ধরতে পারছেন না আদিবের বাবা। হঠাৎ হয়েছে কি তার? শফিক সাহেব মৃদুশ্বাস ছেড়ে গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, বলো শুনে কি হয়েছে? আফসানা খানিক আড়ষ্ট ভঙ্গিমায় বসে থাকেন। এদিক ওদিক চেয়ে নিজেকে খানিক ধাতস্থ করে নেন। তারপর সলজ্জিত কণ্ঠে বলে উঠেন, জলদি ছেলের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করেন। শফিক রহমান চরম বিস্ময়ে হতবাক হলেন। এবার স্থির দৃষ্টিতে কিছুক্ষণ স্ত্রীর দিকে চেয়ে থেকে আশ্চর্যান্বিত স্বরে বললেন, জলদি বিয়ের ব্যবস্থা করব মানে কি? আদ্রিতার অনার্স শেষ হয়েছে এখনো। মেয়েটার অনার্স শেষ হোক, তারপর ও নিয়ে ভাববো। সেটা তো তুমি জানো। তবুও হঠাৎই প্রসঙ্গ তোলার কারণ কি? আফসানা এবার নিজের ঠাট বজায় রেখে প্রত্যুত্তর করেন, আপনারা বাবা ছেলে মিলে পাগল করে দিবেন আমাকে। বিয়ে যখন হয়েই গেছে তাহলে ওদের দূরে সরিয়ে কি লাভ? বুঝেন না কিছু, নাকি সব বুঝো না বুঝার ভান করেন? শফিক রহমান এবার একটু নিভলেন। আফসানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে পরাজিত সৈনিকের মতো শ্রিয়মান স্বরে বললেন, কাহিনী কি সেটা বলো। আফসানা প্রলম্বিত নিঃশ্বাস ছাড়েন। অতঃপর শুয়ে বলে উঠেন, কাহিনী কিছু না, আপনার ছেলে নিজের বউকে সাথে রাখতে চাইছে, এটাই। আফসানা পুরো ঘটনার ব্যাখ্যা না দিলেও ইঙ্গিতে ঘটনা বোঝাতে চাইছেন নিজের স্বামীকে। এই উদ্দেশ্যে তিনি বোধহয় খানিক সফলও হয়েছেন বুঝে যাচ্ছে। শফিক সাহেব হঠাৎই নিশ্চুপ হয়ে গেছেন। আফসানা কি বোঝাতে চাইছে তা হয়তো তিনি একটু আধটু ধরতে পেরেছেন। সে সব নিয়ে চিন্তা করেই খানিক সময় পেরিয়ে গেলে তিনি আচমকা দাঁতে দাঁত চেপে বললেন, তোমার ছেলে আর শুধরালো না। আফসানা এবার রাগ দেখাতে গিয়েও হেসে ফেললেন। পাল্টা জবাবে খোঁচা দিয়ে বললেন, ছেলে তার বাবার মতোই হয়েছে। তীব্র ঘুমের ঘুরেও কারো প্রখর সান্নিধ্য অনুভব করা যাচ্ছে। মন বলছে মানুষটা আছে তার সাথে। তার ঘন প্রশ্বাস প্রশ্বাস তারই যেন জানান দিচ্ছে বারংবার। তার নিবিড় আলিঙ্গনে গা থেকে ভেসে আসা মিষ্টি সুবাসে আবারও বিমোহিত হচ্ছে আদ্রিতা। আবেশের চক্ষু যুগল মুদিয়ে শান্তি নিদ্রার উদ্দেশ্যে এক প্রকার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাকে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব রূপ? হঠাৎ মস্তিষ্কের তাড়নায় আদ্রিতা নড়ে চড়ে উঠতে চায়, কিন্তু কি আশ্চর্য, সে নড়তে পারছে না। শরীরটা কেমন বদ্ধ বদ্ধ অনুভূত হচ্ছে। কারো বাহু ডোরে সে আবদ্ধ হয়ে আছে মনে হচ্ছে। মুহূর্তে আদ্রিতার ঘুম ছুটে যায়। সে তরাক করে চোখ খুলে তাকায় নিজের দিকে। আবছা আলোয় রুমটাতে কোনো কিছু স্পষ্ট নয় যদিও, তবু আদিবকে চিনতে তার এতটুকু ভুল হয়নি। মানুষটা তাকে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। তার পুরুষালী শক্ত বুকটাতে আদ্রিতার মাথাটা ঠেকানো। তার বলবান হাত দুটো আদ্রিতার পিঠে আঁকড়ে আছে খুব নিখুঁত ভঙ্গিমায়। আদ্রিতা এবার রুমের চতুর দিকে নজর ঘোরালো। রুমটা তো তারই। এই লোক কখন এলো তার কাছে? রাতে তো আদিব ফেরার আগে সে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিল। ফজরের পরেও তাকে দেখতে পায়নি এখানে। তবে কি সে ভোরে ঘুমিয়ে যাবার পর এসেছে? আদ্রিতা আলতো হাসলো এবার। প্রিয় মানুষের সংস্পর্শ কে না চায়? বিশেষ করে এই লোকটার এরূপ হুটহাট কাচ্চার আদর যত্ন আদ্রিতার ছোট্ট মনটাকে আন্দোলিত করে তোলে। আদিবের কিছুদিন আগের গা ছাড়া ভাবে যে অভিমান জমেছিল তার মনে, তা লোকটার সান্নিধ্য থেকে নিমিষে যেন গায়েব হয়ে গেছে। আদ্রিতা এবার চোখ তুলে নিজের স্বামীর দিকে চেয়ে থাকে অপলক। লোকটা ঘুমে বিভোর। তার প্রগাঢ় নিঃশ্বাস আদ্রিতার ঘাড়ের কাছটায় আছড়ে। ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে তাকে, একদম বাচ্চা বাচ্চা। আদ্রিতা ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে মুখে এগিয়ে চুমু খেলো আদিবের চোখের ঘন পাপড়িতে। পরপর উষ্ঠ ছোয়ালো তার সারা মুখে। সলজ্জিত হেসে তারপর আবারও মুখ লোকালো তার বক্ষ মাঝারে। জড়িয়ে ধরতে গিয়ে খেয়াল করলো আদিবের শার্টের দুটো বোতাম খোলা, তাতে অনাবৃত হয়ে আছে তার লোমহীন মুখটা। আদ্রিতা সেই অনাবৃত অংশে আলতো ঠোঁট ছুঁয়ে মাথা রাখলো পরম শান্তিতে। চোখ দুটো
ফের বুঝে নিলে আচমকা শুনতে পায় একটা ঘুম জড়ানো কণ্ঠস্বর। এত আদর? কই, জেগে থাকলে তো কখনো আদর করো না। আদ্রিতা ভিমড়ি খায় আদিবের কণ্ঠস্বর শুনে। লোকটা জেগে গেছে? লজ্জায় হাঁসফাঁস করে উঠে সে তৎক্ষণাৎ। তার লাজুক ভঙ্গিমা বুঝতে পেরে আদিব আধো ঘুমেও ঠোঁট এলিয়ে হাসে। আদ্রিতার ঘাড়ে নাক ঘষে তার কামিজের ফাঁকে হাত গুলিয়ে ছুঁয়ে দেয় নির্মেদ কমর। আদ্রিতা এত শিহরিত হয়ে আরো গভীরভাবে মিশে যায় তার বুকে। আদিব এবার ঠোঁটে কিঞ্চিত হাসি ঝুলিয়ে তার লাজ রাঙা বইয়ের ঘাড়ে পরপর কয়েকবার উষ্ঠ ছুঁয়ে জড়ানো গলায় আওড়ায়, শাড়ি পরবে আমার জন্য? তোমাকে শাড়িতে দেখতে চাই আমি। আজ অফিস থেকে ফিরে যেন তোমায় শাড়িতে দেখি। এখন ঘুমাবো, বড্ড ঘুম পাচ্ছে। আমার কাছেই থাকো বউ। সকাল বেলায় ঘুম থেকে উঠেই শফিক রহমান নিজের ভাইদের সঙ্গে সলা পরামর্শ করে নিলেন কিছুক্ষণ। নিজের মতামত পেশ করলেন তাদের কাছে। ছোট দুই ভাই তো বড় ভাইয়ের হাতে হ্যাঁ জানিয়েছে। ময়ের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ। আদ্রিতাও পরীক্ষা শেষ করে এখন বাসায় অবস্থান করছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন দুটো বিয়ের অনুষ্ঠান একসঙ্গেই করবেন তারা। শফিক রহমান সকলের মতামত জেনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও মনে মনে খুবই ফুঁসছেন। আদ্রিতার অনার্স শেষ হবার পর অনুষ্ঠানটা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বাড়ির ছোট মেয়ে, মমির বিয়ের পর না হয় তারটা ভাবা যেত, কিন্তু ওনার চরম বদখত ছেলেটার জন্য এখন সব ভেস্তে গেল। তখন আবার গলা উঠছে বলেছিল, তুমি যা বলবে তাই সই। শফিক সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফেলেন। আশপাশে একবার চেয়ে হাঁক ছাড়েন গলা উঁচিয়ে। তোমার ছেলেকে ডেকেছিলাম আমি। আফসানা কোথায় ও? আমার আর কতক্ষণ বসে থাকবো? অফিসে যাব না? আফসানা এহেন চড়া গলায় আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। স্বামীর কাছাকাছি এসে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, আসছে তো, এভাবে চেঁচানোর মানে আছে? আদিব অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। আফসানার কথা শেষ হতেই আদিবের দেখা মিলল লিভিং রুমে। সে এসেই বুক ফুলে দাঁড়ালো বাবার সম্মুখে। বুকে দুহাত বেঁধে প্রশ্ন ছুড়ল, ডাকছিলে? শফিক রহমান কোনা চোখে একবার দেখে নেন ছেলেকে, তারপর আস্তে করে বলেন, বসো। আদিব বাধ্য ছেলের মতো বসলো তার বাবার পাশে। কিছুক্ষণ নীরবে অতিবাহিত হবার পর একসময় শফিক রহমান ছেলেকে খোঁচা দিয়ে বললেন, তোমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চাইছি। তুমি তো এটাই চাইছিলে, তাই না? তখন জানিয়ে দিলেই পারতে। অহেতুক আমার কথায় সায় জানানোর দরকার ছিল না। যাই হোক, তোমার বন্ধুদের ইনভাইট করে নিও তুমি, বাকিটা আমরা দেখছি। আদিব চুপচাপ খোঁচাটা হজম করে নিল। তাছাড়া তো উপায় নেই, কারণ ভুলটা তারই। বাবার কথা সে রাখতে পারেনি। তখন তো ভাবেনি বিয়ের পর এতটা কন্ট্রোললেস হবে সে। তাছাড়া ঘরের পাশে বউ রেখে কজন পুরুষই বা সংযমে থাকতে পারে? এ নিয়ে আদিবের সত্যি অপরাধ বোধ নেই। অপরাধ বোধটা আসবে কিভাবে, কিসের জন্য? তার বউকে সে আদর করেছে, তাতে কার কি? আদিব মাথা তুলে তার চাচাদের হাসি মুখ একবার দেখে নিয়ে বাবার সিদ্ধান্তে আজও সায় জানিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। বাসা থেকে বেরোনোর আগ মুহূর্তে তার ঠোঁটের কোণ ঘেঁষে ফুটে ওঠে দুষ্টু হাসির রেখা, যেটা সকলের অগোচরেই রয়ে যায়। শুনশান নিরিবিলি সরু রাস্তা। গধূলি লগ্নে ত্রস্ত পায়ে পথ চলছে এক অতীব সুন্দর রমণী। এই রাস্তাটায় মানুষের তেমন আনাগোনা থাকে না, পরন্ত বিকেলে তো একদম নিস্তব্ধতায় ঘেরা থাকে চারপাশ। তখন এই পথে চলতে কেমন ভয় ভয় অনুভব হয়। কিছু টঙ্গের দোকানে আড্ডা দেওয়া বেশ কয়েকজন উচ্ছনে যাওয়া ছেলের চাহনি দেখে শরীরে ঘিন ঘিনে অনুভব হয়। তাদের লোলুপুর চাহনি দেখে এক অদ্ভুত শঙ্কা আনাগোনা করে মনের মাঝে। বড় অনিরাপদ মনে হয় নিজেকে তখন। ছেলেগুলোকে পূর্বে এদিকে দেখনি অবন্তী। ইদানিং ছেলেগুলো তার উপরে নজর রাখছে। এই সরু গলিটাতেই সে ছোট দুটো ছেলে মেয়েকে প্রাইভেট পড়ায়, তাই না চাইতেও তার আসতে হয় এদিকে। আজও এসেছিল। সন্ধ্যা হয়ে আসবে আসবে ভাব। অন্যদিন ডিস্টার্ব করলেও ছেলেগুলো আজ পিছু নিয়েছে তার। অবন্তী ঊর্ধ্বশ্বাসে পথ চলছে। মনের ভয়ে তার ভেতরের অবস্থা নাজেহাল। অবচেতন মনেই তার চোখ শুধু একজনকেই খুঁজে যাচ্ছে। আজকে সে আসেনি, প্রতিদিনই তো এই সময়টায় তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আর সে তীব্র অবহেলায় মুখ ফিরে চলে যায় তার কাছ থেকে। কম দিন তো হয়নি সে তার পিছু ঘুরছে, কিন্তু তার চোখে কখনো লালসা দেখতে পায়নি অবন্তী। আজ যে মন ঘুরে ফিরে তাকে সামনে দেখতে চাইছে। সে কোথায়? জোরে হাঁটতে হাঁটতে ভয়ে দু চোখ বেয়ে অস্ত্র গড়ায় অবন্তীর। খারাপ ছেলেগুলো তার কাছাকাছি চলে এসেছে। বাজে ইঙ্গিতে কথা বলছে এখন। অবন্তীর মাথা কাজ করে না, কিন্তু কি করবে ভেবে পায় না। ঝাপসা দৃষ্টিতে হুট করে সামনে তাকাতেই অদূরে রাস্তার সাইডে সিফাতকে দাঁড়ানো অবস্থায় দেখে। সে আপাতত অন্যদিকে তাকিয়ে আছে।
অবন্তী যেন প্রাণ ফিরে পেয়েছে তাকে দেখে। ভরসাপূর্ণ মানুষটাকে দেখে কোনো দিকে নাচে এক দৌড়ে গলির মাথায় দাঁড়ানো সিফাতের কাছে চলে আসে সে। সিফাত হঠাৎ ভরকে যায় অবন্তীর দৌড়ানো দেখে। পরক্ষণেই তার পেছনে নজর রাখতেই আসল ঘটনা পরিষ্কার হয়। সিফাত কটমটে চাহনিতে এগোতে নিলে ছেলেগুলো উল্টো ঘুরে এক প্রকার পালিয়ে যায় সেখান থেকে। অবন্তী দৌড়ে এসে সিফাতের কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে এখন। সিফাত তার ক্রন্ধনরত মুখটা দেখে অস্থির হয়ে ওঠে রীতিমতো। জড়তা নিয়ে তার ভেজা গালে হাত রেখে শুধায়, অবন্তী প্লিজ কেঁদো না। ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে? বলো, ওদের হাত আমি ভেঙে ফেলবো। অবন্তী কিছুক্ষণ পর নাক টেনে চোখ মুছে নিজেকে খানিক ধাতস্থ করলো। চোখ তুলে চাইলেও সিফাতের দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে। এই মানুষটাকে সে কতটা অবহেলা করেছে। ভার্সিটি লাইফ থেকে তার পিছু ঘুরছে সিফাত। দুজন সমবয়সী বিধায় অবন্তী তাকে এড়িয়ে চলতো সব সময়। মেয়েদের জীবনসঙ্গী হতে হয় নিজের চেয়ে বয়সে বড়, বুঝতে আর দায়িত্বশীল একজন মানুষ। সেখানে সিফাতের মতো একজন স্টুডেন্ট মানুষকে সে কিভাবে গ্রহণ করবে? তার উপর তার বাবা নেই, একজন বড় ভাই নেই, মা ও ছোট ভাইটাকে নিয়ে তার ছোট্ট সংসার। বাবা মারা যাওয়ার পর থেকেই বেসরকারি স্কুলে শিক্ষকতা টিউশনি করে যেটুকু অর্থ উপার্জিত হয় তা দিয়েই তাদের কোনো মতে দিন চলে যাচ্ছে। সিফাত বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে, কিন্তু সব সময় সে নাকচ করতো বয়সের কারণে। তবু সিফাত তার পিছু ছাড়েনি। 1000 বার ফিরিয়ে দেবার পরও তার মন জয়ের চেষ্টা করে গেছে। অবন্তী এবার ঠোঁট কামড়ে কান্না থামায়, তারপর মাথা নুয়ে আস্তে করে বলে, ওরা আমার গায়ে হাত দেয়নি, কিন্তু তুমি না থাকলে। সিফাত প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে। অবন্তীর গালে রাখা হাতটা দিয়ে চোখ দুটো মুছে দেয় সযত্নে, তারপর ধীর স্বরে আওড়ায়, কাঁদে না। এই গলিতে খারাপ মানুষের আনাগোনা বেশি। আমার তোমাকে নিয়ে চিন্তা হয়, তাই অফিস শেষে সোজা চলে আসি এখানে। প্রাইভেট টাইমে চেঞ্জ করা যায় না বা ছাড়াও যায় না এটা। অবন্তী মুখ তুলে অসহায় নয়নে চাই, মুজে আসা কণ্ঠে বলে, টিউশনি জোগাড় করা এত সহজ ব্যাপার না। তাছাড়া সময় পরিবর্তনেরও সুযোগ নেই। এই বাচ্চাগুলো হাতছাড়া হলে আর পাবো না। সিফাত এক দৃষ্টিতে চেয়ে থাকে অবন্তীর অসহায় মুখটার দিকে। মেয়েটার কষ্ট দেখলে বুক পড়ে তার। সে তো রাজার হালে দিন কাটাচ্ছে, কিন্তু এই মেয়েটা দিন রাত খেটে যাচ্ছে সংসারের পেছনে। সিফাত তাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসার মানুষটার কষ্টটা সহ্য হয় না তার, কিন্তু কি করবে? মেয়েটা তো মেনে নিচ্ছে না তাকে। ভালোবাসার ক্ষেত্রে জোর তো আর করা যায় না। অবন্তীর মলিন মুখটার দিকে চেয়ে থেকে সিফাত স্পষ্ট জবানে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই অবন্তী, প্লিজ একটা সুযোগ দাও। আমি কিন্তু এখন স্টুডেন্ট না, পড়াশোনা শেষ করে এখন চাকরি করছি। বউকে ভরণ পোষণ দেওয়ার যথেষ্ট যোগ্যতা আছে আমার। প্লিজ একবার হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া দম বন্ধ লাগে আমার। সিফাত এর আগেও বেশ কয়েকবার এই বাক্যগুলো আওড়েছে অবন্তীর সামনে। তখন মেয়েটা না শোনার ভান করে চলে গেলেও আজ অশ্রুপূর্ণ চোখে চেয়ে আছে তার দিকে। সিফাতের ইচ্ছে করছে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে নিষেধ করতে, কিন্তু অধিকার যে নেই। আর যদি ভুল বুঝে মেয়েটা, টলমলে অশ্রু চোখে অবন্তী নিভু স্বরে জানায়, আমি তোমাকে বিশ্বাস করি। সিফাত এবার ঠোঁট এলিয়ে হাসে। তারা সমবয়সী হলে কি হবে? মেয়েটা উচ্চতায় তার কাজ সমান। এই পুচকি মেয়ে নাকি আবার বড় বড় ভাব দেখায়। মাথাটা হালকা ঝুঁকে স্পষ্ট জবানে বলে, সেটা আমি জানি, বিশ্বাস করো বলেই তো দৌড়ে এসে সেটা তো আমি জানি, বিশ্বাস করো বলেই তো দৌড়ে এসে আমার কাছেই থেমেছ। এই বিশ্বাসের জোরে আমাকে কি আপন করে নেওয়া চায় না অবন্তী? কেন বারবার বয়সের মতো একটা ঠুনকো বিষয় নিয়ে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? ভালোবাসার ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট হলো? মায়া হয় না? অবন্তী এবার চোখ মুছে আর চোখে একবার সিফাতকে দেখে নিয়ে মৃদু স্বরে বলে, আমার সামনে ভালোবাসি ভালোবাসি বলে চেঁচালে কিছু হবে? আমাকে ছাড়া কেউ থাকতে না পারলে তার উচিত হবে আমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া। সে না বুঝলে আমি কি করব? এখন বাসায় পৌঁছে দিয়ে আসো আমায়। অবন্তীর ইঙ্গিতপূর্ণ কথাটা শুনে হকচকে তাকায় সিফাত। তার মানে মেয়েটা রাজি? এতদিন পর মত দিয়েছে তবে। সিফাতের খুশি যেন আর ধরে না। প্রশান্তির শ্বাস ছেড়ে সে তৎক্ষণাৎ আঁকড়ে ধরে অবন্তীর হাত। তার চমকানো দৃষ্টিতে গাঢ় চাহনি নিক্ষেপ করে আদুরে গলায় বলে ওঠে, আমার মনের অবস্থাটা বোঝার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কসটা বিয়ের পর দিব। কাল থেকে এই টিউশনিতে আসবে না, আমি মানা করেছি। এখন চলো,
বাসায় পৌঁছে দিয়ে আসি। সিফাতের অধিকার মেশানো কথাগুলো শুনে অবন্তী বেশ অবাক হতে গিয়েও স্বচ্ছ চোখে হাসল। মনের কোণে হঠাৎ সুখ সুখ অনুভূত হলো, যেন লোকটা দৃষ্টি সামনে রেখে তার হাত আঁকড়ে এগিয়ে গেলেও সে নির্নিমেষ চোখে দেখে যাচ্ছে তাকে। স্বার্থের এই দুনিয়ায় কিছু মানুষ এত ভালো কেন? তাদের নিঃস্বার্থ পবিত্র মনের ভালোবাসা এতটা স্বচ্ছ হয় যে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখাই যায় না। পবিত্র ভালোবাসার জুড়ে এক অদ্ভুত বন্ধনে একটা মানুষকে তারা নিজের সঙ্গে আবদ্ধ করে রাখে খুব সহজেই। আকাশ মেঘলা, ঝিরি ঝিরি হাওয়া বইছে। শীতল হাওয়া গায়ে এসে লাগতেই তনু মন কেমন চনমনে হয়ে ওঠে। এক প্রাণ প্রফুল্লকর নিঃশ্বাস বুক ছিঁড়ে বেরিয়ে আসছে তখন। বৃষ্টি নামার আগ মুহূর্তটা বেশ মনোমুগ্ধকর, চোখ ধাঁধানো হয়। সেই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে দেখতেই পথ চলছে সিফাত। খানিক আগে অবন্তীকে বাসায় পৌঁছে দিয়েছে সে। ততক্ষণে সন্ধ্যা ঘুনে এসেছে। তারপর পাশের একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসার যাবার উদ্দেশ্যে পথ চলেছে সে। কিছু দূর সামনেই বাস স্ট্যান্ড, সাথে গাড়ি না আনায় বাসে করে যেতে হবে আজ। তার হাঁটার মধ্যেই কল এলো তার ফোনে। প্যান্টের পকেট হাতড়ে ফোনটা বের করলো সে। রিসিভ করে কানে চেপে সহজত ভঙ্গিমায় বলল, হ্যাঁ বলো। উপাস থেকে তৎক্ষণাৎ জবাব পেল রাফির। এই কই তুই? কোন মায়ের পিছে ঘুরতেছিস আবার? বাজে বকবি না শালা, আমি বাসায় যাচ্ছি, কি দরকার? রাফি দাঁত কেলিয়ে হেসে বলল, লেগের বাড়ি চলে আই, আদিম মামু জরুরি তল পাঠিয়েছে, সবাই এসে গেছে, শুধু তুই বাকি, জলদি আই শালা। সিফাত মৃদু শ্বাস ছেড়ে বলল, ওকে ডাক, আসছি। ধানমন্ডি লেকের স্বচ্ছ জলের সান্নিধ্যে 5 বন্ধুর আড্ডা চলমান। 4 জন পূর্বে উপস্থিত ছিল। সিফাত এসে যোগ দিতেই এটা সেটা নানা আলোচনায় ব্যস্ত হয়ে গেল তারা। সবাই স্বতঃস্ফূর্ত ভঙ্গিমায় বাক্য বিনিময় করলেও সিফাত খানিক অন্যমনস্ক হয়ে আছে, যা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে রাফি। সে এবার সিফাতের দিকে চোখা নয়নে তাকিয়ে গলা ছেড়ে বলল, মামু তোমার কি হয়েছে বলবা? পেমেন্ট শেখা খাইছো নাকি অন্য কাহিনী? সিফাতের অন্যমনস্ক ভাব হুট করে উড়ে গেল। সে সচকিত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, প্রেমে ছাকা খাই নাই বন্ধু, আজ অমন্তীর মন জয় করে তবেই ফিরেছি। কিন্তু আমাকে ইনডাইরেক্টলি তার আম্মুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে, তাই ভাবছি কবে যাব আর কাকে নিয়ে। রাফি, রায়ান, তাহির ভিমড়িকে তাকালো সিফাতের দিকে। আদিবও কোনো চোখে চাইলো। তাদের সকলের জানা আছে ভার্সিটি লাইফ থেকে সিফাত অবন্তীর পিছু ঘুরছে, তবে পাত্তা পায়নি মেয়েটার। সমবয়সী ছেলেদের বেশিরভাগ মেয়েই পাত্তা দেয় না, এটা জানা কথা। তবে হঠাৎ কি এমন হলো যে মেয়েটা তার প্রেমের সায় জানালো? চক্ষু যুগল বড় বড় করে তাহির কৌতূহল স্বরে সেই প্রশ্নটাই করে বসলো। কি বললি? অবন্তীর বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে? কেমন রাজি করাইলি? আমার তো বিশ্বাসই হইতেছে না। সিফাত এবার সবার ভাবভঙ্গি পরখ করে নিয়ে এবার চাপা স্বরে হাসলো। তারপর রয়ে শুয়ে তাহিরকে খোঁচা দিয়ে বলল, তুই বিশ্বাস করবি না বলেই চেঁচালেও সত্যটা মিথ্যা হবে না। সিফাতের কথায় অসন্তুষ্ট হয়ে দাঁত খেঁচিয়ে বলল তাহির। পুরো কাহিনী বল শালা। সিফাত বন্ধুদের আর না খেপে মৃদু হাস্যে আজকের ঘটনাটা শেয়ার করলো। সকলেই তার শুনে অবাক হলেও খুশি হয়েছে প্রচণ্ড। বাবা হারা মেয়েটা এতটা বছর খুব কষ্ট করে গেছে। এবার একজন দায়িত্বশীল সঙ্গীর প্রয়োজন ছিল তার। সিফাত মেয়েটাকে ভীষণ ভালোবাসে। দেরিতে হলে অবন্তী সেটা বুঝতে পেরেছে। বন্ধুদের নিকট ছেলে মানুষের দায়সারা ভাব দেখালে কি হবে? সিফাত উপযুক্ত ক্ষেত্রে প্রকৃত অর্থে দায়িত্বশীল একজন পুরুষ। দীর্ঘক্ষণ তারা মনে থাকার পর রায়ান নিজের প্যান্টের পকেট হাতড়ে সিগারেট ও লাইটার বের করলো। বন্ধুদের এক পলক দেখে নিয়ে সিগারেটটা জ্বালাতে নিলে তাহির কটমট চাহনিতে বলে উঠল, শালা, এখন যদি সিগারেট ধরাস তোরে লাথি দিয়া লেকের জলে ফেলা দিব। তাহিরের কথা শেষ হতে না হতেই সিফাতের তাচ্ছিল্য স্বর শোনা গেল, তোর বউকে খবর দেওয়া দরকার, শালা সিগারেট খোর একটা। রায়ান যেন শুনেনি তাদের কথা। এমন একটা ভাব করে সিগারেটটি টান দিয়ে বলল, কদিন হলো বউ রাগ করে চো খেতে দিচ্ছে না, তাই চুমুরা আবার সিগারেট টানছে। এই তোদের কোন সমস্যা? সমস্যা থাকলে দূর হয় কেন থেকে? রায়ানের জবাবে 3 বন্ধু ভ্রু কুঞ্চন করে চাইলেও রাফি আচমকা শব্দে হেসে উঠল। তাদের 5 বন্ধুর মধ্যেও রায়ানেরই একটু আধটু সিগারেট টানার বদ অভ্যাস আছে। বাকিরা ছুঁয়েও দেখে না। রায়ানের এই বদ অভ্যাসের দরুন নোভা আর তার মাঝে কতবার যে ব্রেকআপ হয়েছে তার ঠিক নেই। এখনও সেটা ছাড়তে পারেনি ও। অতিমাত্রায় ধূমপাই না হলেও মাঝে মধ্যেও সিগারেট ধরার অভ্যাসটা এখনও রয়ে গেছে রায়ানের। ওকে এই নিয়ে কথা শোনালেও লাভ নেই। আদেব দীর্ঘক্ষণ পর বন্ধুদের বিভিন্ন কাণ্ড পর্যবেক্ষণের মাঝে নিজস্ব অভিমত জানালো। আদ্রিতাকে আনুষ্ঠানিকভাবে আমার হাতে তুলে দিতে রাজি হয়েছে আব্বু।
খুব শীঘ্রই হয়তো ডেট ফিক্সড করবে। রায়ান, সিফাত, তোরা দুজন অফিস থেকে ছুটি নিয়ে রাখিস। হঠাৎ এমন জমজমাট একটা কথা শুনে রায়ান সিগারেট ফেলে আগ্রহ সহকারে শুধালো, বলিস আঙ্কেল রাজি হয়েছে? তবে তাহলে তো মামু তোমার অপেক্ষার প্রহসে। কথা শেষে রায়ান দুষ্টু হেসে চোখ টিপে কি বোঝাতে চাইলো তা নিমিষে বুঝে গেছে আদিব। তাই তো ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে স্বগতোক্তি করলো, রাজি না হয়ে যাবে কোথায়? আদিবের বক্র হাসি লক্ষ্য করে সবাই চোখাচোখি করলে সিফাত হুট করে উত্তেজিত ভঙ্গিমায় বলে উঠল, বিয়ে যখন করেছিস অনুষ্ঠান তো করতেই হবে। এবার আমার কথাটা একটু ভাব তোরা। কাল রাফিরে নিয়ে অবন্তীর মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাই, কি বলিস? রাফি দৃষ্টি ঘুরে সরু নয়নে জিজ্ঞেস করলো, আমাকে নিয়েই কেন? অন্য কাউকে চোখে পড়ে না তোর? অন্য কেউ তোর মতো নিয়মস্কারা না যে, তাই তোকে নিয়েই যাব। রাফি বোধ হয় সিফাতের এখনো কথায় অপমানিত বোধ করলো। তৎক্ষণাৎ সিফাতের দিকে তেড়ে গেলে আদিব ঠোঁট টিপে বলল, সিফাত অবশ্য মন্দ বলে নাই। বাপের কোম্পানি পেয়ে আসলেই তুই কোনো কাজের কাজ করিস না। বন্ধুদের তিরস্কারপূর্ণ বাণী শুনে রাফি দাঁত কটমটিয়ে বলল, সুযোগ আমারও আসবে, তখন ছেড়ে কথা বলবো না। বাই দ্য ওয়ে, আমি নিষ্কারমা হলেও তোর বোনকে কিন্তু আমার কাছেই গোছাতে হবে। আদিব এবার ঠোঁট প্রসারিত করে জানালো, দিবার স্বপ্ন দেখা বন্ধ কর। লাজক মুখভঙ্গিতে নিজ প্রতিবিম্বের দিকে চেয়ে আছে আদ্রিতা। অজানো কারণে আজ লাজক লতার ন্যায় নুয়ে যাচ্ছে বারংবার। মনের উচাটনতায় ভেতরটা হাঁসফাঁস করছে, গলাটা শুকিয়ে আশ্রয় ক্রমশ ঢুকেতে হচ্ছে। গাত্র মাঝে মৃদু কম্পন, চোখ দুটো নিভু নিভু, লাজে রাঙ্গা গাল দুটো রক্ত লাল, নিচের উষ্ঠধর কামড়ে ফের নিজের দিকে দৃষ্টিপাত করল সে। বড় মা আজ শাড়ি পরিয়ে দিয়েছে তাকে, কালো ও সাদার মিশ্রণে সুতির শাড়ি। কালো রংটা আদিবের খুব পছন্দ, এটা আদ্রিতা জানে। সকালে ঘুম ঘুম কণ্ঠে সে যখন বলেছিল আজ শাড়ি পরবে, তখনই আদ্রিতার কি হয়েছিল জানেন না, তবে তখনই ভেবে নিয়েছিল এখন থেকে কিছুদিন শাড়ি পরে থাকবে আদিবের সামনে। তবে কিভাবে মুখোমুখি হবে লোকটার, তার কথা ভাবতেও যে এখন লজ্জায় আড়ষ্ট হয়ে যায় সে। তাকে আজ শাড়িতে দেখে আদিবের রিয়াকশন কেমন হবে, নিশ্চয়ই নিষ্পলক চেয়ে রইবে ক্ষণকাল। তারপর নিজের এসব অবান্তর ভাবনায় আদ্রিতা ভিমড়ি খায়। মন আজকাল চূড়ান্ত মাত্রায় বেহায়া হয়ে যাচ্ছে নাকি? অবশ্য আদিবের বাতাস লেগেছে তার গায়ে। লোকটার উপর থেকে ভদ্র সভ্য হিসেবে নিজেকে উপস্থাপন করলেও ভেতরে ভেতরে সে কতটা দুষ্টু তা আদ্রিতা জেনে গেছে। ভীষণ নির্লজ্জ সে। নিজের ভাবনা থেকে বেরিয়ে আদ্রিতা আশপাশে চায়। তার বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বান্ধবীদের সঙ্গে চ্যাট করছে মৌমি। সে পুরোপুরি ফোনে মগ্ন বলা যায়। মৌ খানিক আগে সুহানের কল পেয়ে এখান থেকে ফোন নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেছে। আদ্রিতা মৃদু হেসে মৌমির দিকে এগুলো, বিছানায় বসে অসহায় গলায় বলল, তোরা কত ব্যস্ত, অথচ আমি সিঙ্গেলদের মতো দিন পার করছি। মৌমি মাথা উঠিয়ে আদ্রিতাকে একবার সরু চোখে দেখে নিল, তারপর পুনরায় ফোনে হাত চালিয়ে সহজাত ভঙ্গিমায় বলল, একটু পর তোর স্বামী আসবে, তখন সেবা যত্ন করিস মন ভরে। ভাইয়াকে না হয় বলে দিব তোর সঙ্গে আরো বেশি সময় কাটাতে, যাতে নিজেকে আর সিঙ্গেল মনে না হয়। মৌমির করা মজাটা বুঝতে পেরে আদ্রিতা মুখ ফুলে চাইল, চোখ রাঙিয়ে বলল, ওনাকে এসব বলতে গেলে তোর পর্দাও ফাঁস করব। মৌমি সচকিত হয়ে তৎক্ষণাৎ উঠে বসল। আদ্রিতার দিকে দৃষ্টি তাক করে জিজ্ঞাসা গলায় জানতে চাইল, আমার পর্দা মানে? আদ্রিতা ঠোঁট টেপে হেসে বলল, রাফি ভাইয়ের সঙ্গে চ্যাটিং হয় তাই না? সব বুঝি আমি। মৌমি চমকিত নয়নে তাকালো, মুখ কাঁচামাচা করে শুধালো, কিভাবে জানিস? শোন, আমি কিন্তু প্রেম করি না, বুঝলি? উনি আমার খোঁজ খবর নে, আমিও রিপ্লাই দিই, এইটাই। ভাইয়াকে কিন্তু উল্টোপাল্টা বলবি না বলে দিলাম। মৌমিকে ভরকাতে পেরে আদ্রিতা কেবল ঠোঁট প্রসার করে হাসে, তবে কিছু বলে না। মৌমি করুণ চোখে চাইলে আদ্রিতা হাস্যরত অবস্থায় বলে, রিল্যাক্স, আমি কাউকে কিছু বলবো না। আদিব আজ রাত করে বাসে ফিরেছে, তখন 10:05। ফ্রেশ হয়ে খেতে খেতে রাত 10:30 পেরিয়ে গেছে। তখন খাওয়ার ফাঁকে আদিব দুতলার দিকে চোখ বোলায়। গত দুদিন ধরে নিজের চক্ষুর সম্মুখে আদ্রিতার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। মেয়েটা এক প্রকার লুকিয়ে বেড়ায় তার থেকে। সে যেছে তার কাছে ধরা না দিলে মেয়েটা যেন আসবেই না তার সামনে, সেটারই পণ করেছে মনে হচ্ছে। সব আদিবের মেজাজ খারাপ করার ধান্দা। বিয়ে করেছে অথচ বউ দূরে দূরে থাকে।
তার কি লাগবে না লাগবে সেটা খেয়াল রাখার সময়ও নেই মহারানীর। সে আছে তার লজ্জা নিয়ে। স্বামীর ভালোবাসা পেলে এভাবে পালিয়ে বেড়াতে হয় বুঝি? বোকা মেয়ে কোথাকার। খাওয়ার শেষ পর্যায়ে আদিব নিজের মায়ের পানে চায়, যিনি এই মুহূর্তে ছেলের সামনের চেয়ারে বসে আছে মুছছেন। আদিব এক পলক তাকে দেখে নিয়ে রুষ্ট ভঙ্গিমায় শুধায়, তোমার পুত্রবধূ কোথায়? স্বামীকে যে খাবার বেড়ে দিতে হয় সেটা ও জানে না? আফসানা ছেলের কথায় খানিক শূন্য দৃষ্টিতে চেয়ে থাকেন, পরক্ষণে আলতো হেসে বলেন, তোর বাবা এখনো তুলে দেয়নি ওনার ভাতিজিকে। বিয়ের অনুষ্ঠান হোক, তারপর এসব আশা করিস। মেয়েটাকে অযথা দোষারোপ করে লাভ নেই। পক্ষপাতিত জবাবে আদিব মাকে কোনো চোখে আরেকবার দেখে নিয়ে আর কথা বাড়ায় না। চুপচাপ খাওয়া শেষ করে দোতলার দিকে পা বাড়ায়। নিজ বিছানায় চিত হয়ে শুয়ে রোমান্টিক উপন্যাসের বই পড়ছে আদ্রিতা। চোখে ঘুমো ঘুমো ভাব, বারবার ঘুমে চোখ বুজে আসছে, তবু বইটা রেখে উঠছে না সে। তবে হুটহাট বই পড়া রেখে আনমনা হয়ে যাচ্ছে। আদিবকে এক পলক দেখে আসার অদম্য বাসনা চেপেছে মনে, কিন্তু সেদিনের মতো লোকটা যদি জেগে থাকে, সেই ভয়ে তার রুমে যেতে মন সায় দিচ্ছে না। আগতা উপন্যাসের বইয়ে বুধ হয়ে শুয়ে আছে সে। তবে হুট করে দরজা খোলার আওয়াজে তার ঘুম উবে যায়। তড়িৎ বই রেখে উঠে বসলে দৃষ্টিগোচর হয় আদিবকে, যে এই মুহূর্তে দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। চোয়াল শক্ত, ক্ষিপ্ত চক্ষু দৃষ্টি তার। আদিবের এখনো রাগারুন বদনখানা দেখে আদ্রিতা ঢুক গিলে মনে মনে আওড়ায়, রেগে আছে কেন? আমি আবার কি করলাম? আদিবের ক্রমশ এগিয়ে আসা দেখে সে কাঁথা দিয়ে নিজেকে ঢেকে আরো জড়সড় হয়ে বসলো। আদিব ত্রস্ত পায়ে ঠিক তার সম্মুখে এসে দাঁড়িয়ে একটানে গা থেকে কাঁথা সরিয়ে নিল। অমনি উন্মুক্ত হলো আদ্রিতার শাড়ি পরা আকর্ষণীয় দেহাবয়ব। আদিবটা দেখে ক্ষণিকের জন্য থমকে গেল। এলোমেলো খোলা চুলের শাড়ি পরিহিত আদ্রিতাকে দেখে চোখ দুটো যেন অজানা ঘুরের সম্মোহিত হলো। অশান্ত নিঃশ্বাসে তখনই 2 কদম এগিয়ে বিছানার কাছটায় চলে এলো আদিব। আচমকা নিজের বিছানায় শুয়ে আদ্রিতাকে হাঁচকা টানে নিজের বুকের মধ্যে নিয়ে এলো। আকস্মিক কাণ্ডে আদ্রিতা হতচকিত হয়ে হুমড়ি খেয়ে আদিবের বুকে সেটে রইল। তৎক্ষণাৎ চোখ তুলে আদিবকে দেখতে চাইলে তার মেঘমন্দ্র আওয়াজে স্থির হয়ে রইল। কি সমস্যা আমার সামনে কেন আসছিস না? লুকিয়ে থাকার শাস্তি দেই এবার। রাত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রজনীর গভীর নিস্তব্ধতা। আদিবের বুকের সে কখন থেকে ছোট্ট বিড়ালছানার ন্যায় গুটে আছে আদ্রিতা। নরণচরণ নিয়ে ছটফট করে উঠছে না হুটহাট। খুবই আরামে 2 চোখ বুজে আছে সে, যেন এই মুহূর্তে তার বুকটা মেয়েটার প্রধান শান্তির স্থান। আদিব ঠোঁট প্রসার করে হাসলো এই যাত্রায়। মাথাটা হালকা ঝুঁকিয়ে নিজ বইয়ের আদুরে মুখখানায় খানিক নিষ্পলক চেয়ে রইল। আদ্রিতার বন্ধু চোখের দিকে চেয়ে একসময় নিচু স্বরে আওড়ালো, স্বামীর সংস্পর্শে এত চুপচাপ, কিন্তু আমি নিজে থেকে না এলে তো আমার কাছাকাছি গেস্টটা দেখা যায় না তোকে। ব্যাপার কি? আদ্রিতা শুকনো ঢুক গিলে চোখ দুটো খুলল এবার। মাথা উঁচিয়ে বড় বড় পাপড়ি যুক্ত চোখ মেলে আদিবের দিকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। পরপর কিছু একটা ভেবে মুখ ফুলিয়ে আওড়ালো, তুই করে ডাকছেন আবার? আদিব যেন কৌতুক বোধ করলো। সে ভঙ্গিতে হেসে ডান ভ্রু তুলে শুধালো, তুমি করে ডাকতে বলছিস? কেন? আদ্রিতা এবার মাথা নুয়ে জবাব দেয়, শুনতে ভালো লাগে। আদ্রিতার সহজ স্বীকারোক্তিতে আদিব এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে আচমকা কপালে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ায়। তারপর রয়ে শুয়ে জানায়, অভ্যাস নেই তো, তাই মুখ ফসকে বারবার তুই চলে আসে। নিচে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও না বউ। আদিবের আদর মাখার স্বর কর্ণপাত হলে এক ভালো লাগার আবশ্যে পুনরায় 2 চোখ বুজে আসে আদ্রিতার। আদিবের পিঠ আঁকড়ে আরো মিশে যায় তার সহিত। আদিব তার লাজুক মুখশ্রী খেয়াল করে ঘাড়ের ভাঁজে উষ্ঠ ছুঁয়ে ফিসফিসানো স্বরে জানায়, এত লজ্জা পেতে নেই, আমার বউ তুমি। আমার কাছেই থাকবে এখন থেকে। কাল থেকে যেন আমার রুমেই তোমাকে দেখি। আদ্রিতা হঠাৎ চমকে উঠে মাথা তুলে চায়, কপাল কুঞ্চন করে আওড়ায়, চাচু কি বলবে? বিয়ের অনুষ্ঠানের পর না হয়? আদিব তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে ঠোঁটে হাত রেখে কঠিন চোখে বলল, অনুষ্ঠান হোক না হোক আমার বউ তুমি। যা বলেছি তাই করবে। আজ ধরে নাও আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি বউয়ের সঙ্গে থাকতে, তবে কাল আমার বউ তার শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে তার রুমে থাকবে। ওকে? আদিবের এখনো কথাবার্তা শুনে আদ্রিতা না চাইতেও খিলখিল করে হেসে দিল। আদিব নাকি তার শ্বশুর বাড়িতে এসেছে আজ। আদ্রিতার হাসির শব্দে 2 চোখ বুজে আদিবও বাঁকা ঠোঁটে হাসলো। অতঃপর নিবিড় আলিঙ্গনে আদ্রিতাকে আবদ্ধ করে নিয়ে নিভু স্বরে বিড়বিড় করলো, আমার আদরে বউ।
হালকা নীল রঙের শাড়ি জড়ানো গায়ে, লাবণ্যময় সাজবিহীন মুখটা খুশিতে অতুজ্জ্বল। এক অদ্ভুত অনুভূতির তাড়নায় ভেতরের অবস্থায় করুন। নিজের ওষ্ঠাধর কামড়ে ফের আয়নার দিকে দৃষ্টিপাত করলো অবন্তী। মুখে লাজের আভা ছড়িয়েছে তার। এক অন্যরকম শিহরণে কম্পিত দেহমন, যা সিফাতের আগমনের সংবাদ শোনার পর থেকেই হচ্ছে। যে ছেলেকে এতটা বছর ধরে সেরিয়ে আসছে, আজ তারই জন্য অনুভূতির পৃষ্ঠন এত তীব্র কেন? তবে কি সেও মনে মনে খুব সঙ্গোপনে ভালোবেসে ফেলেছিল সিফাতকে? তাকে কি আপন ভাবতে শুরু করেছিল তার অবচেতন মন? উত্তরটা আবছা, সঠিক জবাব ভেতর থেকে আসে না। মৃদু শ্বাস ছেড়ে নিজেকে পরিপাটি করে নেয় অবন্তী। শাড়িটা ঠিকঠাক করে কোমর সমান চুলগুলো আঁচড়ে নেয়। মুখে হালকা পাউডার মেখে লিপ বাম দ্বারা ঠোঁট সিক্ত করে। শাড়িটা কিছুদিন আগে খুব শখ করে কিনেছিল সে। নীল রংটা অদ্ভুত কারণে খুব টানে থাকে। বাবা হারানোর পর থেকে নিজ জীবনের শখ তেমনভাবে পূরণ হয়নি। সংসারের পেছনে সমস্ত টাকা খরচ করে গেছে। এই প্রথম নিজের শখের কেনা শাড়িটা পরে সিফাতের সামনে যাবে। এটা কি কখনো ভেবেছিল সে? ঠোঁট প্রসারিত হয় অবন্তীর। পরক্ষণে আয়না থেকে দৃষ্টি সরিয়ে চুপচাপ বিছানায় এসে বসে। গতকাল সিফাত তাকে পৌঁছে দিয়েছিল বাসায়। যাবার আগে তার ফোন নাম্বারটা নিতে ভুলেনি ছেলেটা। তাকে নিয়ে সিফাতের মনে যে কতটা পাগলামি রয়েছে তা এই বছর বেশ টের পেয়েছে সে। স্টুডেন্ট থাকাকালীন প্রেমে পড়লেও এখন সে ম্যাচিউর চাকরিজীবী একজন ব্যক্তি। অবন্তীর ইগনোর পেতে পেতে সে চাইলেই পারত চিরতরে দূরে সরে যেতে, নিজের আত্মসম্মানের জুড়ে তাকে ত্যাগ করতে, কিন্তু সেটা সে করেনি। এখনও তার পিছু ঘুরে মন জয়ের চেষ্টাতে রত ছিল। মানুষটার ভালোবাসার গভীরতা কতটুকু, আর সেই নিখাত ভালোবাসা কিনা সে পায়ে ঠেলছিল এতদিন। অবন্তীর হঠাৎ চোখ ভিজে আসে। গতকাল তার কি হয়েছিল সে জানে না, তবে সিফাতকে ফিরিয়ে দিতে কেন যেন মন সায় দেয়নি। তাই তো এত বছর পর লোকটার অনুভূতিকে প্রশ্রয় দিয়ে ফেলেছিল নির্দ্বিধায়। অবন্তীর ভাবনার মাঝেই হন্তদন্ত হয়ে এই রুমে প্রবেশ করেন তার মা জাহানারা বেগম। মেয়েকে আনমনা থাকতে দেখে ভ্রু কুচকে শুধান, কিরে অবন্তী, কি ভাবছিস? ছেলেটা কখন থেকে বসে আছে, আয় তো জলদি। মায়ের আগমনে অবন্তী হাঁকচকে উঠে চোখ দুটোতে আঙ্গুল ঘষে শুষ্ক করে নেয়। তারপর মিষ্টি হেসে উঠতে নিলে জাহানারা বেগম এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। তার গালে হাত রেখে জিজ্ঞাসা গলায় বলেন, কাঁদছিস কেন বোকা মেয়ে? ছেলেটা খুব ভালো, বুঝলি, কি সুন্দর আদব কায়দা। তোর জন্য এমন একটা ছেলেকেই খুঁজছিলাম এতদিন। সৃষ্টিকর্তা আমার ফরিয়াদ শুনেছেন। মায়ের মুখে সিফাতের প্রশংসা শুনে অবন্তী অশ্রু চোখে হাসল। মাকে আলতো হাতে জড়িয়ে ধরে ভেজা গলায় বলল, তোমার পছন্দ হয়েছে আম্মু? তাকে গ্রহণ করে আমি ভুল করিনি তো? জাহানারা বেগম মেয়ের মাথায় হাত বলে জানালেন, এমন ভালো একটা ছেলেকে এতদিন অবহেলা করে ভুল করেছিস তুই। আমার মেয়েটাকে মন থেকে ভালোবাসি বলেই ছেলেটা এতদিন পাশে ছিল। অপেক্ষা কিন্তু সবাই করতে পারে না, বুঝেছিস? অপেক্ষা তারাই করে যাদের ভালোবাসাটা নিঃস্বার্থ হয়। এবার আয়। অবন্তী হালকা হেসে মাকে ছেড়ে মাথায় ঘুমটা তুলল এবার। তারপর মায়ের পিছু পিছু সলজ্জিত ভঙ্গিতে হেঁটে বাসার ঘরে গেল। 2 রুম বিশিষ্ট ছোটখাটো একটা ফ্ল্যাট। খুব ছিমছাম সাধারণ একটা বাসা হলেও বেশ পরিপাটি। সমস্ত আসবাবপত্র সুন্দরভাবে গোছানো। সিফাত চোখ ঘুরিয়ে নিজের ভালোবাসার মানুষের বাসস্থানটাই বারবার দেখছে। রাফিকের সঙ্গে নিয়ে খানিক আগে অবন্তীদের বাসায় এসেছে সে। বাসা পূর্ব হতে চেনা থাকলেও অবন্তীকে ফোন কলের মাধ্যমে জানিয়ে তবে এসেছে। রাফি বেশ সাবলীলভাবে বসে থাকলেও সিফাত রীতিমতো উসখুস করছে। এখানে এসেছে 20 মিনিটের মতো হবে, অথচ অবন্তীর একবারও দেখা দিল না। মেয়েটা কি আজ সামনে আসবে না? অপেক্ষারত মনটা আনচান করছে ভীষণ। প্রিয়তমাকে চক্ষুর সম্মুখে বসে প্রাণ ভরে দেখার বাসনা জেগেছে। মেয়েটা তা বুঝলে তো সিফাতের বাসনা পূর্ণ করতেই যেন আচমকা বসার ঘরে হাজির হলো অবন্তী। তাকে দেখা মাত্র দৃষ্টি থমকে গেল সিফাতের। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হলো। তার চেনা পরিচিত কঠোর রমণী আজ নমনীয় বউরূপে এসে হাজির হয়েছে তার কাছে। দৃষ্টি ঝুঁকানো, মাথায় ঘোমটা টানা। নীল শাড়িতে তাকে অপসরী লাগছে যেন। সিফাতের চক্ষু স্থির হয়ে রয় সেই রমণীর পানে। তার এহেনো ফেলফেল চাহনি দেখে পাশ থেকে হঠাৎ পিঠে গুঁতো দিল রাফি। চাপা স্বরে দাঁত খিচিয়ে বলল, শালা তো শাশুড়ি বাসে আছে, নজর ঘোরা। রাফির সতর্ক বাণীতে সিফাত থতমত খেয়ে দৃষ্টি সরালো। জাহানারা বেগম মেয়েকে নিয়ে তাদের সম্মুখে সোফাটায় বসলে সিফাত ভদ্র ছেলের ন্যায় মৃদু হাসল। জাহানারা বেগম জবাবে আলতো হেসে সোজা সাপটা বললেন, বাবা অবন্তী আমাকে সব বলেছে। আমার কোনো আপত্তি নেই তোমার ব্যাপারটাতে। এখন তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমার মেয়েটাকেও দেখে যাও একবার। ওনাদেরও তো একটা মতামত আছে। সিফাত এক পলক অবন্তীকে দেখে নিয়ে মৃদু শ্বাস ছেড়ে জানালো, আন্টি,
অবন্তীকে আমার মায়ের খুব পছন্দ। ভার্সিটি থাকাকালীন আম্মুকে ওর ছবি দেখিয়েছিলাম, তখন থেকেই আম্মু রাজি। তবে অবন্তীকে জোর জবরদস্তি করতে নিষেধ করে দিয়েছে। ও আমাকে মন থেকে মেনে নিলে তবেই এই ব্যাপারে এগোতে বলে দিয়েছেন আমার মা। গতকাল ওনাকে জানিয়েছিলাম সব। খুব শীঘ্রই আমার বাবা মা আসবে অবন্তীকে দেখতে। সিফাতের এক একটা কথায় অন্তরে অনুভূতির জোয়ার বইল অবন্তীর। হুট করে অত্যধিক লজ্জায় নুয়ে পড়ল সে। মানুষটা চূড়া চোখে বারবার তাকে দেখছে, তা যেন দৃষ্টি নিচু রেখেও সে বেশ বুঝতে পারছে। জাহানারা বেগম সিফাতের স্বীকারোক্তিতে সন্তুষ্ট হলেন। সেদিনের মতো আরও কিছু আলাপ সেরে বিদায় দিলেন তাদের দুই বন্ধুকে। সিফাতও এক বুক ভালো লাগা নিয়ে বাসার বাইরে পা রাখল। প্রিয়তমাকে আপন করে পাবার আকাঙ্ক্ষাকে মনে জিয়ে রেখে বন্ধুর সঙ্গে নিজ গন্তব্যমুখী হলো। ফাল্গুন মাস, কখনো গরম, কখনো ঠান্ডা, বা কখনো নাতিশীতোষ্ণ হয়ে থাকে পরিবেশ। ওয়েদারের একটু রং বদলে ঠান্ডা বাঁধে বসে আছে আদ্রিতা। খুশখুশে কাশিতে সর্বক্ষণ অস্থির হয়ে থাকে মেয়েটা। সুতির বড় ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে সেই কখন থেকে বারান্দায় দাঁড়িয়ে আছে সে। আদিবের ভালোবাসা পেয়ে মনটা কদিন ধরে বেশ প্রফুল্ল তার। আবার খানিক আগেই নিজের বেস্ট ফ্রেন্ড দিবার সঙ্গে কথা হলো। 20 মিনিটের দীর্ঘ আলাপে মেয়েটার কণ্ঠ শুনে বোঝা গেছে সে ঠিক কতটা খুশি তাহিরকে পেয়ে। খুব শীঘ্রই বিয়ে হবে তাদের। তাতে যেন মেয়েটার খুশি আর ধরে না। অন্য কারো নিকট মনের কথা তেমন প্রকাশ না করলেও আদ্রিতার কাছে কোনো রাগ ঢাক রাখে না দিবা। মনের সমস্ত অনুভূতি নির্দ্বিধায় ব্যক্ত করে বান্ধবীর কাছে। আদ্রিতা আলতো হেসে আবারও খুব খুব করে কাশে। বান্ধবীর খুশিতে সে নিজেও অনেক খুশি। রাতে দ্বীপ্রহর চলমান, বাইরে শীতল হাওয়া বইছে। বিকেলের দিকে ঝুম বৃষ্টি হয়েছে, এখনো আকাশটা মেঘলা। যখন তখন বৃষ্টি নামতে পারে ঝমঝমিয়ে। ঠান্ডা বাতাসে আদ্রিতার কাশির ব্যাগ বাড়ে। সে এক প্রকার দূরে ঘুরে করে কাশতে কাশতে ত্রস্ত পায়ে বারান্দা ছেড়ে রুমে আসে। নয়তো অসময়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার অপরাধে কাঠগড়ায় উঠানো হবে তাকে। সাথে আদিবের কর্কশ কণ্ঠের ঝাড় তো আছেই। আদ্রিতা হেঁটে এসে বিছানায় বসে। কদিন ধরে আদিবের রুমেই থাকছে সে। তার কথা ফেলতে পারেনি সে। নয়তো দেখা যাবে রাগ দেখিয়ে তার সঙ্গে আর কথাই বলছে না লোকটা। বদমেজাজে কিনা আদ্রিতা অবশ্য মিনমিনিয়ে বড় মার কাছে জানিয়েছিল সে কথা। তখন আফসানার উত্তর ছিল, তোর স্বামীর ঘরে তুই থাকবি, সেটা আবার কাউকে জানাতে হবে কেন? আদ্রিতা সংকোচ লজ্জা ভয় থেকেই জানিয়েছিল তার বড় মাকে। তবে তার জবাবে সে এখন নিশ্চিন্ত। বড় মা রাজি মানে বড় চাচুরও আপত্তি নেই এতে। আদ্রিতা যখন আনমনে হয়ে বিভিন্ন ভাবনায় ব্যস্ত, তখনই রুমের দরজায় দেখা মিলে মুখে। তার গায়ে মেরুন রঙের শাড়ি জড়ানো, মুখে হালকা সাজ, মাথায় ঘুমটা। আদ্রিতা দরজার ঠক ঠক শব্দে সেদিকে দৃষ্টি ফেরায়। মুখে দেখা মাত্র মৃদু হাস্যে বলে, ভেতরে আসো না আপু। মৌ শাড়ির কুচি ধরে এগিয়ে আসে। আদ্রিতার কাছটা এসে বসে ধীর স্বরে বলে, আমার সঙ্গে একটু চলো না নিচে। মমি, বর্ষা দুটো ফাজিল নিচে বসে আছে তখন থেকে। ওদিকে বড় মাও ডাকছে আমাকে। আমার একা যেতে লজ্জা লাগছে। আদ্রিতা স্মিত হেসে মাথা নাড়ায়। সুহানের পরিবার এসেছে আজ তাদের বাসায়। আদ্রিতার বড় চাচু খবর দিয়েছেন তাদের। সবাই একত্রে বসে বিয়ের ডেট ফিক্সড করবেন আজ। সুহান ও আদিব দুজনেরই বিয়েটা একসঙ্গে হবে। সন্ধ্যা থেকে লিভিং রুমে এ নিয়ে আলাপ আলোচনা চলছে। বর্তমানে আদিবও আছে সেই আলোচনার মধ্যে। শ্বশুর বাড়ির লোকজন আসার সংবাদে মেয়ের মা মেয়েকে শাড়ি পরিয়ে গেছেন খানিক আগেই। এখন নিশ্চয়ই তার হবু শাশুড়ি দেখতে চাইছেন তাকে। আদ্রিতা মেয়ের কথায় সায় জানিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মাথায় ওড়না চাপিয়ে মেয়ের সঙ্গে হাঁটা ধরে লিভিং রুমের উদ্দেশ্যে। লিভিং রুমে জমজমাট অবস্থা। বাড়ির বড়রা বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিস্তর আলোচনা শুরু করেছেন। কবে কখন করলে ভালো হবে সেটা নিয়ে আলাপ চলছে তাদের মধ্যে। মৌ খানিক আগে বসার ঘরে এসেছে আদ্রিতাকে নিয়ে। সে আসতেই আফিয়া ডেকে দুই বোনকে নিজের পাশে বসেছেন। ইতিমধ্যে বাড়ির সকলেই সেখানে উপস্থিত। মৌ হাজির হতেই আলাপ থেকে সুহানের মনোযোগ ভ্রষ্ট হয়। দৃষ্টি শুধু বারবার ঘুরে ফিরে তার দিকে চলে যায়। কি সুন্দর নতুন বইয়ের মতো শাড়ি পরে বসে আছে সে। দেখতে বেশ মিষ্টি লাগছে মেয়েটাকে। মৌ জড়সড় হয়ে বসে আছে, মাথা হালকা ঝুঁকানো। হবু শাশুড়ির পাশে বসে চুপচাপ বড়দের কথা শুনছে সে। আদ্রিতা মুখে হাত চেপে বসে আছে তখন থেকে। তাকে টেনে কেন বসানো হলো সেটা বুঝতে পারছে না সে। যে কোনো সময় তার কাশি চলে আসবে। তারপর তার খুব খুব কাশির যন্ত্রণায় বড়দের আলাপে ডিস্টার্ব হবে না। আর আদিব তো আছেই, একদম অগ্নি চোখে তাকাবে তার দিকে। ঠান্ডা বাঁধিয়েছে থেকে আদিবের খানিক বকা খাওয়ার শেষ। আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। মুখে মিনমিনে স্বরে বলে, আপু আমি যাচ্ছি।
আদ্রিতা যাওয়ার জন্য পা বাড়ালে আদিবের কণ্ঠস্বরে হঠাৎ থেমে যায়। আব্বু একটা কথা বলার ছিল। আদিব তার বাবাকে উদ্দেশ্য করে কথাটা বললেও আদ্রিতা থেমে যায়। সিদ্ধান্ত নেয় আদিবের কথাটা শুনে তারপরে যাবে। একটু সাইড হয়ে সোফার এক কর্নারে দাঁড়িয়ে থাকলে শুনতে পায় তার চাচুর স্বর। হ্যাঁ, কি বলবে বলো। আদিব তার বাবার দিকে চেয়ে তৎক্ষণাৎ উত্তর করলো, আমার বন্ধু রাফি মৌমিকে পছন্দ করে, ওর পরিবারেও আপত্তি নেই এতে, তোমরা রাজি থাকলে বলো। আদিবের কথাটায় সকলেই ভিমড়ি খায়। চরম অবাক হয়েছে থাকে আদিবের দিকে। মৌমি নিজে উপস্থিত ছিল সেখানে। মায়ের পাশে দাঁড়ানো অবস্থায় আচমকা এহেন কথা শুনে ভাই থরথর করে কেঁপে ওঠে তার শরীর। সকলের দৃষ্টি আদিবের দিকে নিবদ্ধ থাকলেও তার বোনেরা তীক্ষ্ণ নজরে তাকে দেখছে। হাত দুটো মুসলেখা করে অনবরত ঠুক দিলে মৌমি। দৌড়ে এই মুহূর্তে এখান থেকে পালাতে ইচ্ছে করলেও স্থির দাঁড়িয়ে রইল। নড়চড়ের শক্তিটাও যেন পেল না। হঠাৎ দীর্ঘক্ষণের থমথমে অবস্থা কাটিয়ে আদিবের বাবা ভ্রু উঁচিয়ে নিজের ছেলেকে শুধালেন, কি বলছো এসব? তোমাদের বিয়ে নিয়ে আলাপ চলছে, এখন আবার মৌমি এলো কোথা থেকে? আদিব সরু চোখে তার বাবাকে একবার দেখে নিয়ে নির্লিপ্ত স্বরে আবার বলল, রাফি আমার বন্ধু, আরও কেমন ছেলে তা তোমাদেরও জানা। ও আমার বোনকে পছন্দ করে, তাই আমার মনে হয়েছে বিষয়টা তোমাদেরকেও জানানো উচিত। বাকিটা ভেবে চিনতে তোমরা জানিও। বসন্তকাল, শীতল বাতাসে প্রেমের গন্ধ, এক বিয়ে আমেজ সর্বত্র ছড়িয়ে। হালাল বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগে পুলকিত এক একজনের অন্তর। প্রণয় পূর্ণতায় প্রেমিক যুগলের মনে প্রশান্তি বিরাজমান। নিত্য নতুন রঙিন স্বপ্নে বিভোর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাওয়া প্রতিটি প্রাণ। সদা গাম্ভীর্য ভঙ্গিমায় চলাচল করা আদিব এখন পুরো দস্তর পারিবারিক কাজে ব্যস্ত সময় পার করছে। কাজের ফাঁকে ফাঁকে টুকটাক বউকেও সময় দিয়ে প্রাণবন্ত রাখছে তাকে। নয়তো মহারানী মুখ ফুলিয়ে রাখতে সময় নেয় না। নিজের বিয়ে উপলক্ষে অফিস থেকে সে ছুটি নিয়েছে কিছুদিনের। তবে বিয়েটা শুধু আদিব করছে না, সে তার বন্ধুদেরও এতে যুক্ত করেছে। তাহির সিফাত খুব শীঘ্রই বিয়ে করত, আর রাফি তো আদিবের আশ্রয় এক একটা প্রহর গুনছে। আদিব কখন মৌমিকে তার হাতে তুলে দিবে। আদিব সর্বদা নির্লিপ্ত ভঙ্গিমায় থাকলেও বন্ধুদের মনের আকুতি সে বুঝতে পারে। তাই তো স্বইচ্ছায় নিজের বাবার কাছে রাফির বিষয়টা তুলেছিল। তার বাবা রাজি হলে বাকি দুই ভাই এমনিতেই রাজি হবে, এবং তাই হলো। ব্যাপারটাতে সম্মতি দিয়েছেন তার বাবা চাচারা। অতঃপর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন রাফি মৌমির কাবিন করাবে শুধু। তবে এখনই মেয়েকে তুলে দেওয়া হবে না। এমনিতেই মৌয়ের বিদায়ে বাড়িটা শূন্য হয়ে যাবে। এক মেয়ের বিরহ ব্যথায় কাতর থাকবে সবাই। সেখানে দুটো মেয়েকে একসঙ্গে বিদায় দিলে বাবা মায়ের অন্তর পড়বে না? আদ্রিতা তো নিজের বাসাতেই থাকবে আজীবন। তাকে নিয়ে বাড়ির সবার টেনশন আপাতত শেষ। মৌকে উঠিয়ে দেওয়া হবে এখন, কিন্তু মৌমিকে উঠে দেওয়া হবে তার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার পর। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষা এত সব বিয়ের সংবাদে নিশ্চিন্তায় মন খারাপ করে থাকলেও দুদিন পূর্বে তার মায়ের একটা কথায় সে অতি আশ্চর্যান্বিত হয়ে বাকরুদ্ধ হয়ে গেছিল। প্রথমে বিশ্বাস করতে ইচ্ছে হয়নি তার, তবে মামার বাড়ির সকলের মুখে পুনরায় একই কথা শুনে অবশেষে বিশ্বাস করতে হয়েছে। তার বাবার বিশ্বস্ত বন্ধুর ছেলের সঙ্গে ছোটকাল হতেই নাকি তার বিয়ে ঠিক করা, এটা কম বেশি সকলেই জানত। কিন্তু সে এ ব্যাপারে অবগত ছিল না। যখন জানলো তখন থেকে ছেলেটাকে দেখার জন্য তার মনে এক প্রকার উচ্চাটনতা শুরু হয়ে গিয়েছিল। অস্থির মনকে কোনোভাবে সামলাতে না পেরে অবশেষে তার বোন বৃষ্টি নিকটাপন্ন হয়ে ছেলের ছবি দেখতে চেয়েছিল। মনের আগ্রহ দেখে বৃষ্টি তখন খুশি মনে ফোনে ছবি পাঠিয়ে দিয়েছিল। ছেলেটার নাম সুদীপ। পড়াশোনার খাতিরে দেশের বাইরে আছে, তবে খুব শীঘ্রই নাকি দেশে ফিরবে সে, আর এসেই বর্ষাকে বিয়ে করে নিজের বাড়িতে তুলবে। এই ব্যাপারটা জানার পর থেকে অদ্ভুত উৎকণ্ঠায় বর্ষার মন জর্জরিত। আদিবকে সে ভুলতে সক্ষম হয়েছে। এখন আর আগের মতো খারাপ লাগা কাজ করে না তাকে দেখলে। বুকে চিনচিনে যন্ত্রণাটাও হয় না আর। সত্যিকার অর্থে ভালোবাসলে সে কি এত সহজে ভুলে যেতে পারতো আদিবকে? এটা কি সম্ভব? তাহলে কি আদিবের প্রতি তার মোহ ছিল, যাকে বলে চোখের ভালো লাগা কিংবা উঠতি বয়সের আবেগ? হয়তোবা তাই ছিল, নয়তো এই কয়দিনের ব্যবধানে আদিবকে কি করে ভুলতে সক্ষম হলো? বর্ষা আর এসব নিয়ে ভাবে না। আদিব বিবাহিত, তার চেয়ে বড় সত্য সে তার বড় ভাই। প্রেম প্রেম পাগলামিটা এখন সে ছেড়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা করে আছে ভবিষ্যৎ মানুষটার জন্য। ছবিতে প্রথম দেখাতেই সজীবকে তার ভালো লেগেছে। লোকটা সুন্দর, নজর কাড়া হাসি তার। মানুষ হিসেবেও অনেক ভালো শুনেছে সবার মুখে। এবার শুধু তাকে কাছে পাবার অপেক্ষা। তবে এতদিন কেন তাকে এই ব্যাপারে কিচ্ছুটি জানানো হয়নি
তাই ভেবে পায় না বর্ষা। অবশ্য তখন এটা জানতে পারলে তার রিয়াকশনটা কেমন হতো। শত হলেও আদিবের প্রেমে বুঝছিল সে তখন। বর্ষার এত সব ভাবনার মাঝেই তড়িৎ পায়ে হঠাৎ ছাদে আসে আদ্রিতা। সিঁড়ি পেরিয়ে উঠতেই আনমনা বর্ষাকে লক্ষ্য করে পিছু ডেকে ওঠে। এই আপু, ফুপি তোমাকে ডাকছে। বর্ষা আচমকা সচকিত হয়ে পিছু ঘুরে রেলিং এর কাছটা থেকে সরে এসে আদ্রিতার মুখোমুখি দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে আগ্রহ ভরে শুধায়, কেন ডাকছে রে? আবার কি করলাম? বকাঝকা দিবে নাকি? আদ্রিতা এবার ঝরঝরে হাসিতে প্রত্যুত্তর করলো, আরে না, দুপুরে শপিং করে এনেছিল না, সেগুলোই বের করেছে এখন। দেখবে, আসো জলদি। আদ্রিতার কথা শেষ হওয়া মাত্রই বর্ষা উৎসুক হয়ে কোমল হাসিতে বোনের পিছু পিছু ত্রস্ত পায়ে ছাদ থেকে নেমে এলো। সন্ধ্যা লগ্ন মুহূর্ত, প্রকৃতিতে ভেজা ভাব বিদ্যমান, ঠান্ডার শীতল বাতাস বইছে নিরবধি। কিছুদিন যাবতই ব্যস্ত ঢাকা শহরে হঠাৎ বৃষ্টি নামছে, তবে ঝুম বৃষ্টি নয়, ঝিরিঝিরি বৃষ্টি। সে অনুযায়ী প্রকৃতিতে গরমের আধিপত্যকে এখন কিছুটা কম। আদ্রিতার খুশখুশে কাশিটা আপাতত ভালোর পথে, কিন্তু পুরোপুরি ভালো হয়নি এখনো। আদিবের করার শাসনে এতদিন ওষুধ খেয়ে গেছে ঠিকঠাক, নয়তো বদমেজাজি লোক এক চিৎকারে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। আদ্রিতা আবার সহজে তাকে রাগাতে চায় না, তার সকল কথা মেনে চলে ভদ্র বালিকার মতো। তাই তো তার আদরের কমতি নেই। মিটিমিটি হেসে ছাদ থেকে নেমে সোজা লিভিং রুমে এলো আদ্রিতা। তৎক্ষণাৎ বর্ষার সমেত উৎসুক নয়নে সে এগিয়ে গেল সোফার কাছটায়। আজ বুধবার, আগামীকাল নিজেদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে ময়ূর। গায়ে হলুদের অনুষ্ঠান করার সায় ছিল না আদিবের, তবে বোনেদের আগ্রহ ভাব দেখে মানা করতে পারেনি। ছাদে শুধু মেয়েরা মিলে আনন্দ করবে, হলুদ মাখাবে, এমনটারই অনুমতি পেয়েছে সে আদিবের থেকে। মেয়েরা অবশ্য এতে খুশি। বাড়িতে খুব নিকট আত্মীয় ছাড়া আর কারো আনাগোনা নেই, কারণ বিয়েটা বাড়িতে হবে না। গাজীপুরের একটা নান্দনিক রিসর্ট বুক করা হয়েছে তাদের বিয়ের জন্য। রিসর্ট বুকের আইডিয়াটা দিয়েছে সুহান। যেহেতু সুহান আদিব সহ তার বন্ধুদের বিয়ের অনুষ্ঠান একত্রে হবে, তাই কমিউনিটি সেন্টারে স্বল্প জায়গায় তাদের পোষাবে না। অধিক মেহমানদের আপ্যায়নে কোনো ত্রুটি থাকুক সেটা তারা চায় না। তাই আদিবের ইচ্ছায় পরিবারের বড়রা মিলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনাল করে নিয়েছেন। আদিবের পরিবার সহ সুহান, তাহির, রাফি, শিফাতের পরিবারও যোগ দিবেন সেখানে। শুক্রবার সকলে যথাসময়ে উপস্থিত হয়ে বিবাহের কার্যাদি সমাপ্ত করবেন। আদিবে নিয়ে কিছুদিন যাবৎ প্রচুর ব্যস্ত। রিসোর্ট এখন সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে, কোনো রূপ যেন ত্রুটি না থাকে সেটা দেখভাল করছে আদিব নিজে গিয়ে। তার কাছে বিয়েটাই মুখ্য। এসব হলুদ ফলুদ তার কোনো কালেই তেমন পছন্দ ছিল না। এসব মেয়েদের কাজ, মেয়েরাই বিজি থাকুক তা নিয়ে। বন্ধুদের নিয়ে আদিব গাজীপুরে গিয়েছিল আজও, ফিরেছে খানিক আগেই। বাসায় ঢুকতেই তার দৃষ্টি গেল বাড়ির রমণীদের উপর, যারা এই মুহূর্তে লিভিং রুমে গল্পে মুশকুল। তাদের হাতে বিভিন্ন রকমের ড্রেস, তা দেখাতেই আপাতত তারা ব্যস্ত। আদিব যে এসেছে সে খেয়াল কারণে আদিব অবশ্য এসবে পরোয়া না করে দরজা খোলা পেয়ে সুরসুর করে ঢুকে সিঁড়ির পথ ধরল। তখনই তাকে নজরে এলো আফসানার। ক্লান্ত ছেলেকে এক পলক দেখে নিয়ে পর মুহূর্তে পাশে বসা আদ্রিতার দিকে চাইলেন তিনি। তার জন্য কিনে আনা বিয়ের বেনারসি শাড়িটা ঘুরিয়ে ফিরে দেখছে সে। মেয়েটার মন এদিকে নিবদ্ধ। আফসানার হঠাৎ গলা ছেড়ে আদ্রিতাকে বলে উঠেন, আদ্রিতা গিয়ে দেখতো আমার ছেলেটার কি প্রয়োজন। আদ্রিতা চকিতে মাথা তুলে চায়, ভ্রু কুঞ্চন করে শুধায়, উনি এসেছেন নাকি বড় মা? এই মাত্র এলো। ওর জন্য ফ্রিজে থেকে জুসটা নিয়ে যাস যাবার সময়। আদ্রিতা মাথা নেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। বের শপিং দেখায় সকলে এত মগ্ন যে একটা জল জ্যান্ত মানুষ হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেল, অথচ খুঁজো পেল না তারা। মৌমি বর্ষা সোফায় অ্যাশ করে বসে এটা সেটা দেখে চলেছে, মুখে তাদের অমায়িক হাসি। আদ্রিতা তাদের থেকে চোখ সরিয়ে সোজা রান্নাঘরে গেল। তারপর আদিবের জন্য অরেঞ্জ জুসটা ফ্রিজ থেকে বের করে হাঁটা দিল দোতলার দিকে। আদিব নিজের রুমে এসে সবেমাত্র গা থেকে শার্টটা ছাড়িয়েছে, তখনই দেখা মিলল আদ্রিতার। ধীর পায়ে হেঁটে এসে দরজার কাছটায় থমকে দাঁড়িয়ে আছে সে, হয়তোবা আদিবের উন্মুক্ত দেহখানা দেখেই। ব্যাপারটা বুঝতে পেরে আদিবের কপালে গাঢ় ভাঁজ পড়ল। দু পায়ে গিয়ে থমকানো আদ্রিতাকে উদ্দেশ্য করে ভরাট গলায় বলল, দাঁড়িয়ে আছো কেন? আমাকে খালি গায়ে আগে দেখোনি? আদিবের এহেন কথায় আদ্রিতা চোখের পলক ফেলে মৃদুস্বরে কাশল। তারপর দৃষ্টি নিচু রেখে জুসের গ্লাসটা বেডসাইড টেবিলে গিয়ে রাখলো। আদিব প্যান্টের পকেটে দু হাত গুজে তার কার্যকলাপ পরখ করছে। গভীর ভালোবাসা দেবার পরও এত লজ্জা পেলে চলে? এখনো তার চোখে চোখ রাখতে হিমশিম খায়। মেয়েটা একটু বেশি লাজুক। আদিব সেই অবস্থাতেই ঘুর লাগা কণ্ঠস্বরে ডেকে উঠে তাকে, অদ্রি। আদ্রিতা পিছু ফিরে জবাব দেয়, কাছে আসো।
স্বামীর আদরে আহ্বানে আদ্রিতা চোখ যুগল পিটপিট করে চায় তার দিকে। তার সামনে সুদর্শন পুরুষের সুগঠিত চওড়া বুক দৃশ্যমান, খোঁজা খোঁজা দরে বিশিষ্ট মায়াময় মুখটা তার সান্নিধ্য পাওয়ার আশায় ব্যাকুল। তার আকর্ষণীয় চোখ দুটোতে অব্যক্ত আকুতি স্পষ্ট। আদ্রিতা শুকনো ঢুক গেলে পায়ে পায়ে এগিয়ে যায় তার দিকে। মানুষটাকে খালি গায়ে দেখলে আজও বুকটা দুরু দুরু করে কাঁপে। তার অতল স্পর্শী চোখে চোখ রাখা সম্ভবপর হয় না কেন জানি। অজানা অনুভূতিতে সর্বাঙ্গ অবশ হয়ে আসে। লোকটার কাছে কাছে এসে দাঁড়ালে সে বিনা বাক্য ব্যয়ে তাকে নিজের সংস্পর্শে টেনে নেয়। আদ্রিতার নিচু মুখটাতে কিছুক্ষণ চেয়ে থেকে মাথা ঝুঁকিয়ে কৌতুক স্বরে প্রশ্ন করে, স্বামীর দিকে তাকাতে এত লজ্জা? আদ্রিতা লাজুক হাসে, তবে মাথা উঠায় না। বইয়ের লাজুক মুখশ্রী খেয়াল করে আদি বক্র হাসে। দু হাতে তার পাতলা কোমর জড়িয়ে ধরে কানের পিঠে ঠোঁট ছোঁয়ায়। আবেশে চক্ষু যুগল মুদি আসে আদ্রিতার। আদিবের হাব ভাব বুঝে আসলে সে তার বুকে লেপ্টে রয় কিয়ৎক্ষণ, তারপর মাথা উঠিয়ে রয়ে শুয়ে বলে উঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।